পানির তোড়ে ভাঙছে বাঁধ, ডুবছে হাওরের শত শত বিঘা জমির পাকা ধান। 4 নদীর পানি বিপদসীমার উপরে, 5 জেলায় বন্যার শঙ্কা। তিন মাস সহায়তা পাবেন হাওরের ক্ষতিগ্রস্ত কৃষক। ফ্যামিলি কার্ডের উপর চাপ পড়বে না বাজেটে। সবুজ পরিচ্ছন্ন ঢাকা গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর। আবারও বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম। লিটারে 4 টাকা বাড়িয়ে 199 টাকা নির্ধারণ। সাধারণ মানুষের ওপর কিছুটা চাপ পড়বে বললেন বাণিজ্যমন্ত্রী। সংবিধান সংশোধনী বিশেষ কমিটিতে 12 জনের নাম দিল সরকারি দল। বিরোধীদের কাছ থেকে 5 জনের নাম আহ্বান, আলোচনা করে সিদ্ধান্ত বলছে জামায়াত। মৌসুম সোনালী ধান কাটার, কিন্তু চিরচেনা সেই দৃশ্য নেই এবার। বৃষ্টির পানির তোড়ে ভাঙছে বাঁধ। টানা বৃষ্টিতে পুরোপুরি ডুবে গেছে হাওর। চোখের সামনে তলিয়ে যাচ্ছে শত শত বিঘা জমির ধান। ভোগাইকংস, মনু, সোমেশ্বরী ও মগরা নদীর পানি বিপদসীমার ওপরে। মৌলভীবাজার, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় রয়েছে বন্যার পূর্বাভাস। পানির চাপে বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে ফসল। ঝোড়ো হাওয়া, বজ্রপাত, আতঙ্ক, ভারী বৃষ্টি, তবুও হাঁটু থেকে বুক সমান পানিতে নেমে ধান কেটে আনার চেষ্টা। সুনামগঞ্জ, সিলেট, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ হাওড়া অঞ্চলের প্রায় সব জেলার একই চিত্র। টানা বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢলে হাওর ও নদীর পানি দ্রুত বাড়ছে। তলিয়ে যাচ্ছে ফসল, ঝুঁকিতে রয়েছে বাঁধ। আতঙ্কে আধা পাকা ধান কেটে নিয়ে যাচ্ছে কৃষক। টানা ভারী বৃষ্টিতে নেত্রকোনার উবদাখালী, ভুগাই, মহাদেও সহ অন্যান্য নদীর পানি বাড়ছে। সোনাডুবি, গোড়াডুবা, আঙ্গাজুরা ও মহিষাসুরা হাওর এবং মেদি ও তেলেঙ্গা বিলের প্রায় 1000 হেক্টর ক্ষেতের কাঁচা পাকা বোরো ধান পানিতে তলিয়ে গেছে। আমরা ধান ফান লুয়ে তো খুব বিপদে আছি, ঠিক করতে পারি না। দেখো না পানি, এই যে পানি, বৃষ্টির লাগি ফটো খাদা, নেওয়ার কোনো সুযোগ সুবিধা নাই। না এগুলো হাঁটার লাগে ওখানে হামলা গিয়া গেলে 10,000 9,000 এই দিনের মধ্যে ছাড় আমাদের কেউ জানা এর মধ্যে হামলা পাওয়া যায় না, মানুষের মেশিনের আশায় হামলা আনছে না। আর এখন তো পানি উঠে গেছে। ঢলে হাওর ও নদীর পানি দ্রুত বাড়ছে সুনামগঞ্জে। চোখের সামনে জমির ধান তলিয়ে যাচ্ছে, দিশেহারা কৃষক। বৈরী আবহাওয়া, হাওরে পানির চাপ, বজ্রপাত আতঙ্কের মধ্যে ধান কাটা শ্রমিকের সংকট সহ নানা কারণে সংকট তীব্র হচ্ছে। হাওরের খলায় নষ্ট হচ্ছে শত শত মন কাটা ধান। হবিগঞ্জে ডুবছে বিস্তীর্ণ ফসলি জমি। বানিয়াচং, আজমেরীগঞ্জ, নবীগঞ্জ ও লাখাই উপজেলার বিস্তীর্ণ হাওরে প্রায় 2710 হেক্টর পাকা ধান এরই মধ্যে তলিয়ে গেছে। কিশোরগঞ্জ বৃষ্টিতে তলিয়ে গেছে হাওরের শত শত একর জমির পাকা ধান। অষ্টগ্রাম, ইটনা, করিমগঞ্জ, হোসেনপুর ও বাজিতপুরের বিভিন্ন হাওরে পানিতে প্রায় 917 হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। সময়মতো ধান ঘরে তোলায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। এই বৃষ্টির কারণে আমাদের মনু নদীর পানি প্রায় একদিনেই 3.5 মিটার পানি বৃদ্ধি পেয়েছে। আমরা সতর্ক আছি, যদি কোনো জায়গায় কোনো বাঁধে কোনো ধরনের কোনো ক্ষতি হয়, আমরা সঙ্গে সঙ্গে আমাদের জিওব্যাগ স্টক আছে, আমরা এটা নিয়ে আমরা বাঁধ মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবো। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভুগাই, কংস, মনু, সোমেশ্বরী ও মগরা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পূর্বাভাস রয়েছে মৌলভীবাজার, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জে। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। ভারী বৃষ্টিপাতের পর জলাবদ্ধতা ছড়িয়ে পড়েছে কুমিল্লা নগরীর অলিগলিতে। এদিকে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজছে বন্দরনগরী চট্টগ্রাম। কুমিল্লার অশোকতলা, ধর্মপুর, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সড়ক এখন জলমগ্ন। পানি ঢুকছে দোকানপাটেও। ভিক্টোরিয়া কলেজ সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষ থেকে পানি এখনও নামেনি। উঁচু সড়কে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতার কবলে নিচু এলাকাগুলো। এদিকে চট্টগ্রামে বিভিন্ন খাল থেকে 25 থেকে 30টি অস্থায়ী বাঁধ অপসারণের পর জমে থাকা পানি নেমে যাওয়ায় অনেকটাই স্বস্তি ফিরেছে নগর জীবনে। জলাবদ্ধতা প্রবণ এলাকা পরিদর্শন করে সিটি মেয়র শাহাদাত হোসেন জানান, নগরবাসীকে স্বস্তি দিতে ভবিষ্যতে সমন্বয়ের মাধ্যমে কাজ করা হবে। এদিকে প্রবর্তক মোড়ে জলাবদ্ধতা নিরসনে চলমান হিজরা খালের কাজ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার ব্রিগেডের প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মহসিন উল হক চৌধুরী। তিনি জানান, আগাম প্রস্তুতি হিসেবে 16টি কুইক রিঅ্যাকশন টিম গঠন করা হয়েছে। এটা আসলে বাদ দেওয়ার কারণে হয়েছে, এখানে অন্য কোনো কারণ নেই। এবং সেটা আপনারা দেখেছেন, বাঁধ খুলে দেওয়ার পর পানি কিন্তু সরে গেছে। আমি নিজেও গতকাল
8:30টার দিকে স্পটে গিয়েছে, রাত 8:30 এবং তখন 90% পানি সরে গেছে। আমরা ওভারঅল চট্টগ্রাম শহরের জলবদ্ধতার এই সিচুয়েশনকে ট্যাকেল করার জন্য আমরা টোটাল 16টা কুইক রিয়াকশন টিম আমরা গঠন করেছি। প্রয়োজনে সিভিল যেই সংস্থা আছে তাদের সাথে কোঅর্ডিনেশন করে কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এই কাজগুলো করবে। ভোটের আলো ফোটার আগেই ঘন কালো মেঘে ছেয়ে যায় রাজধানীর আকাশ। দমকা বাতাস সাথে মুষলধারায় বৃষ্টি। এর ফলে দিনের শুরুতেই ছন্দপতন ঘটে নগরবাসীর জীবনে। আবহাওয়া অফিস বলছে, রাজধানী সহ সারা দেশে ঝড় বৃষ্টির এই রূপ থাকতে পারে 3রা মে পর্যন্ত। মেঘে ঢাকা আকাশ, আসেনি রবি, তবু এসেছে প্রভাত। মেঘে মেঘে বেলা চলে যাবে, আবার আসিবে ওই রাত। তবুও সংগ্রামী জীবন থেমে থাকে না, চলতে হয় রৌদ্র ছায়ার মতো। বৈশাখের এই বৃষ্টিতে ভোর থেকে তাপমাত্রার পারদ নেমে গেলেও অফিসগামী মানুষ, শিক্ষার্থী, দিনমজুর সহ সাধারণ মানুষ পড়েন ভোগান্তিতে। ভোগান্তি হচ্ছে, রাস্তায় পানি বেজে গেছে, রিক্সা পাওয়া যাচ্ছে না, ভিজে যাচ্ছি, বাতাসে অনেক ছাতা ভেঙেই গেছে। অনেক কষ্ট করে আসছি, এখন ওই যে বাসে উঠবো, এখন বৃষ্টিতে ভিজে আসছি, রিক্সা টিক্সা পাওয়া যাচ্ছে না। দমকা বাতাস আর বৃষ্টির তীব্রতা তীব্র করে নগরের জলজট আর যানজটকে। বৃষ্টিতে ভিজে যখন কেউ কেউ রওনা হন গন্তব্যে, তখন প্রকৃতির এই নির্মল আনন্দ যেন বিলাসিতা। অনেক বৃষ্টি সকাল থেকে ছিল, এই জন্য আমি ঠিক টাইমে আসলে বের হইতে পারি নাই। রিক্সা ছিল কিন্তু বেশি ভাড়া চাই রিক্সা, এই জন্য রিক্সাতে যাওয়া হয় না আসলে। আবহাওয়া অফিস বলছে, রাজধানী সহ সারা দেশে ঝড় বৃষ্টির এই রূপ থাকবে আগামী সপ্তাহ পর্যন্ত। এই পশ্চিমা লঘুচাপ যেটা রয়েছে, এটা খুব শক্তিশালী পশ্চিমা লঘুচাপ। বেসিক্যালি এই যে লঘুচাপটা 3 থেকে 4 দিন থাকে, এটা দেখা যাচ্ছে 8 থেকে 10 দিন মতো এটা কন্টিনিউ করছে এবং এর প্রভাবে মাঝে মাঝে বৃষ্টি হবে, যেটা হচ্ছে আগামী 4-5 তারিখ পর্যন্ত অনেক জায়গায় ভারী বর্ষণ হবে। আর ঢাকায় দুপুর 12টা পর্যন্ত রেকর্ড করা হয়েছে 117 মিলিমিটার বৃষ্টিপাত। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। হাওড় অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষককে আগামী 3 মাস দেয়া হবে বিশেষ সহায়তা। নদী ভাঙন রোধে নেওয়া হবে বিশেষ উদ্যোগ। জাতীয় সংসদে প্রশ্নোত্তরে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও জানান, ঢাকাকে সবুজ ও পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। 5 বছরে ঢাকা উত্তর সিটিতে 5 লাখ গাছ লাগানো হবে। ফ্যামিলি কার্ডের প্রভাব বাজেটে পড়বে না বলেও জানান সরকার প্রধান। বুধবার সকালে স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয় জাতীয় সংসদের অধিবেশন। মাননীয় সংসদ সদস্য, দিনটি নির্ধারিত থাকে প্রধানমন্ত্রী প্রশ্নোত্তরের জন্য। টেবিলে উত্থাপিত এবং সম্পূরক প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক এক প্রশ্নে প্রধানমন্ত্রী জানান, ঢাকাকে সবুজ ও পরিষ্কার নগর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। কোরিয়া ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগে মাতাইল ল্যান্ডফিলকে সমন্বিত সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তর করার মাধ্যমে সকল বর্জ্যকে জিরো বর্জ্যতে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় আগামী 5 বছরে ইনশাল্লাহ 5 লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অন্য এক প্রশ্নে সরকার প্রধান বলেন, ফ্যামিলি কার্ডের প্রভাব পড়বে না বাজেটে। প্রত্যেকটা ফ্যামিলি ডাটা কালেক্ট করবে, পর্যায়ক্রমিকভাবে আমরা দিব। ইনফ্লেশনের কথা বলেছেন, আমরা অবশ্যই টাকা ছাপিয়ে দিচ্ছি না। এই টাকাটা কিন্তু গ্রামীণ ইকোনমিতে ব্যবহৃত হচ্ছে। সে হয় মুরগি কিনছে, সে হয়তো থালা বাসন কিনছে, সে হয়তো গামছা কিনছে। এইটা এক কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, স্টেট রাষ্ট্রের একটা ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে ধীরে ধীরে লোকাল শিল্পগুলো গড়ে উঠবে, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে ধীরে ধীরে কর্মসংস্থানও গড়ে উঠবে। সেই জন্যই আমাদের হিসাব বলছে ইনফ্লেশন বরং কমবে, বাড়বে না। আগাম বন্যা ও ভারী বৃষ্টির কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন হাওড়ের কৃষক। সেই ক্ষতি পুষিয়ে দিতে 3 মাস কৃষককে বিশেষ সহায়তা দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আমরা সবগুলো জায়গার ব্যাপারে চেষ্টা করছি সরকারের পক্ষ থেকে দ্রুতভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য, যাতে করে এই নদী ভাঙ্গন যতটা সম্ভব রোধ করা সম্ভব হয়। ফজলে রাব্বি সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা। অর্থনীতি নিম্ন পর্যায়ে নেমে গেছে, তা পুনরুদ্ধারে লাগবে অন্তত 2 বছর। একথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে এনবিআর এর পরামর্শ কমিটির সভায় তিনি আরও বলেন, বেসরকারি খাতের অংশগ্রহণ ছাড়া অর্থনীতি শক্তিশালী করা সম্ভব নয়। একই সাথে 3 মাসের মধ্যে বন্দর সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাসও দেন তিনি।
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড ও FBCCI এর যৌথ আয়োজনে এনবিআর এর পরামর্শক কমিটির সভা, যেখানে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন সরকারের নীতি নির্ধারক ও ব্যবসায়ী নেতারা। দেশের অর্থনীতির বর্তমান নানামুখী চ্যালেঞ্জ অকপটে স্বীকার করেন অর্থমন্ত্রী। বাংলাদেশের অর্থনীতি যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আজকে, এখান থেকে আমার 2 বছরের কুশল লাগবে এবং এই 2 বছর পরে থার্ড ইয়ারে গিয়ে ইকোনমি উইল টার্ন অ্যারাউন্ড। আমরা ব্যবসার পথে যত বাধা আছে ম্যাক্সিমাম বাধা সরিয়ে দেব। ব্যবসায়ীদের পক্ষ থেকে বিভিন্ন ছাড়ের দাবি উঠলেও অর্থমন্ত্রী স্পষ্ট জানান, বর্তমান পরিস্থিতিতে কর ছাড় সম্ভব নয়, তবে বন্দর নিয়ে দেন স্বস্তির খবর। পোর্টে 40% বৃদ্ধি করি। এই পোর্টে যে দুর্নীতি হয়, পোর্টে যে কস্ট অফ ডুইং বিজনেস যায়, আপনি এটাকে অ্যাড্রেস করেন, আমরা এইগুলোর সমাধান ইমিডিয়েটলি আপনাদেরকে দিচ্ছি। এনবিআর এর ট্যাক্স পলিসি যারা করবে সেই জায়গাটা পরিবর্তন আনতে আমরা ডিপিআই এ চলে আসছে পুরো নেশন ওয়াইড, 1 সিটিজেন 1 কার্ড 1 ওয়ালেট। সভায় ব্যবসা বাণিজ্যে স্বচ্ছতা ও জবাবদিহির আহ্বান জানান বাণিজ্য মন্ত্রী। একটা এন্টায়ার সেক্টর দৃশ্যত কালো অর্থনীতির মধ্যে আছে, এটা কোনো হেলদি প্র্যাকটিস না। পাবলিক পারসেপশন যেটি, এটাকে সাদা অর্থনীতির ভিতরে নিয়ে আসতে হবে এন্টায়ারটাকে। এই ইকোনমিক ম্যানেজমেন্টটা, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনাটা ইজ ইন এ সেফ হ্যান্ড। এনবিআর এর নীতি ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের আভাস দিয়ে জানানো হয়, এখন থেকে ব্যবসায়ীদের সাথে আলোচনা করেই নির্ধারণ করা হবে অর্থনৈতিক নীতিমালা। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। আবারও বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম। বুধবার থেকে লিটারের দাম 4 টাকা বাড়িয়ে 199 টাকা নির্ধারণ করা হয়েছে। আর খোলা তেলের দাম 176 টাকা থেকে 4 টাকা বাড়িয়ে 180 টাকা করা হয়েছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে আমদানিকারকদের দাবির পরিপ্রেক্ষিতে সচিবালয়ে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এই মূল্যবৃদ্ধির কারণে সাধারণ জনগণের ওপর চাপ পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কিছুটা চাপ পড়বে, তবে আন্তর্জাতিক বাজারে দাম কমলে আবারও তা সমন্বয় করা হবে। আমরা উৎসের মূল্য বারবার যাচাই করে সেই সাথে আমদানির প্রক্রিয়ায় যে ধরনের বাড়তি খরচ যোগ হয় সেই সমুদয় মূল্য একসাথে করে আমরা দেখেছি যে তাদের কথার মধ্যে যথার্থতা আছে। তারা যে পরিমাণ অনুরোধ করেছেন সেই অনুরোধটি পুরোপুরি রাখা আমাদের পক্ষে সম্ভব হয়নি। আমরা কিছু ঊর্ধ্বমূল্য সমন্বয় সিদ্ধান্ত নিয়েছি। সংবিধান সংশোধনে সর্বদলীয় বিশেষ কমিটির জন্য 12 জনের নাম দিয়েছে সরকারি দল। জাতীয় সংসদে এই তথ্য জানিয়ে বিরোধী দল থেকে 5 জনের নাম আহ্বান করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এ বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আমরা 12 জনের নাম তালিকা ঠিক করেছি, যেখানে বিএনপি আছে, যেখানে গণ অধিকার পরিষদ আছে, যেখানে গণসংহতি আছে, যেখানে বাংলাদেশ জাতীয় পার্টিও আছে এবং স্বতন্ত্র সদস্যদেরকেও রাখা হয়েছে। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করার জন্য আগামীকাল আমরা চাই ওনাদের পক্ষ থেকে যদি 5 জনের নাম কালকে দেন, তাহলে আমরা এই কমিটি গঠন করে আমরা সংবিধান সংশোধন এবং জুলাই সনদকে সামনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই। মাননীয় স্পিকার, এই বিষয়টা আমাদের মাঝে একটা আলোচনার বিষয় আছে, কারণ এখানে কনসেপচুয়াল ডিফারেন্স আছে আমাদের। তা আমরা আলোচনা করে জানাবো। এটা আজকেই হয়ে যাবে বোধহয়, এটা হবে না আর কি। এই সেশনটা আমরা এটা মত দিতে পারবো না, কারণ আমরা চেয়েছি রিফর্ম, আর এখানে হচ্ছে আপনার অ্যামেন্ডমেন্ট। একক প্রার্থী থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে 49 জনকে নির্বাচিত ঘোষণা করেছে ইসি। গেজেট প্রকাশ করা হবে বৃহস্পতিবার। বুধবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কেউ আবেদন না করায় বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করে কমিশন। নির্বাচিত 49 জনের মধ্যে বিএনপি জোটের 36 জন, জামায়াত জোটের 12 এবং স্বতন্ত্র জোটের 1 জন আছেন। এদিকে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা নিয়েছে ইসি। যাচাই বাছাই শেষে নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি করা হবে। এই নির্বাচনের ভোটের তারিখ 12 মে থাকলেও 50 জনের বেশি প্রার্থী না থাকায় ভোটাভুটির প্রয়োজন পড়ছে না, তাই বৃহস্পতিবারই গেজেট প্রকাশ করছে ইসি।
বৈধ যে 49 জন ছিলেন, বিএনপি এবং তার জোটের পক্ষ থেকে 36 জন, 11 দলীয় জোটের পক্ষ থেকে যে 12 জনের তালিকা যেটা বৈধতা প্রকাশ করা হয়েছিল, এবং স্বতন্ত্র জোটের পক্ষ থেকে যে একজন যে তালিকা ইতিমধ্যে আমরা প্রকাশ করেছি, সেটা আমরা এই সংরক্ষিত মহিলা আসন আইনের 12(2) ধারা মোতাবেক আগামীকাল গেজেট করব। ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিনে ভোট পড়েছে 2759টি। বৃহস্পতিবারও চলবে ভোট গ্রহণ। বুধবার ভোট শুরু হয় সকাল 9টায়, চলে বিকাল 5টা পর্যন্ত। সকাল থেকে বৃষ্টি মাথায় নিয়েই ভোট দিতে যান আইনজীবীরা। সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 23টি পদে 54 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার মোট ভোটার 20,727 জন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি আনোয়ার জাহিদ ভুইয়া ও সাধারণ সম্পাদক আবুল কালাম খানের নেতৃত্বে নীল প্যানেল এবং জামায়াত সমর্থিত সভাপতি SM কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে সবুজ প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া লড়ছেন 6 জন স্বতন্ত্র প্রার্থী। রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা থাকায় আওয়ামী লীগের কোনো প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারছেন না। নাগরিক সেবা বৃদ্ধি, ট্রাফিক ব্যবস্থাপনা ও পুলিশের পেশাগত দক্ষতার উন্নয়নে 9টি অ্যাপ সফটওয়্যার চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বুধবার ডিএমপি সদর দপ্তরে পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকিরের উদ্বোধন করেন। তিনি বলেন, এই সফটওয়্যারের আওতায় পুলিশের জবাবদিহিতা নিশ্চিত হবে, পুলিশ আরও জনবান্ধব হবে, কমবে অপরাধ। এগুলোর মধ্যে হ্যালো ডিএমপি অ্যাপের মাধ্যমে নাগরিকরা সরাসরি পুলিশের সেবা গ্রহণ করতে পারবেন এবং অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট ইউনিটের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং সেবার অগ্রগতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হবে। এ সময় জানানো হয়, ঢাকায় ভাড়াটিয়াদের তথ্য ডিজিটালাইজড করা হবে। পরিবর্তিত হচ্ছে, অপরাধিতা প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন কৌশল অবলম্বন করছে। এই সফটওয়্যারগুলো কার্যকরভাবে বাস্তবায়িত হলে পুলিশের কাজের গতি বাড়বে, জবাবদিহিতা নিশ্চিত হবে। প্রযুক্তি নির্ভর উদ্ভাবনের মাধ্যমে আমরা বাংলাদেশ পুলিশকে একটি আধুনিক, দক্ষ, জনগণের আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে শীর্ষ সন্ত্রাসী টিটন খুন হয়ে থাকতে পারে। শনাক্ত করা হয়েছে হত্যাকারীদের, এমনটাই জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান। বলেন, জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী। আর নিহতের স্বজনদের দাবি, বছিলা পশুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব চলছিল শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সাথে। 2024 সালের 5ই আগস্টের পর কারাগার থেকে জামিনে বের হয় শীর্ষ সন্ত্রাসীরা। মুক্তি পেয়ে সন্ত্রাসীরা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে খুনোখুনিতে মেতে ওঠে। মঙ্গলবার রাতে ঢাকার মোস্ট ওয়ান্টেড শীর্ষ সন্ত্রাসী নাইম আহমেদ টিটন খুন হন। রাজধানী নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তরা খুব কাছ থেকে গুলি করে হত্যা করে টিটনকে। হত্যা মামলার আসামি টিটনও 1 বছর আগে জামিনে মুক্তি পায়। হত্যার ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে নিউ মার্কেট থানায় মামলা করে। তার অভিযোগ, বছিলা হাটের ইজারা সহ নানা ইস্যুতে টিটনের সাথে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল কিলার বাদলের বিরোধ চলছিল। যে নামগুলো দেওয়া আছে, বলছে যে এদের সাথে একটা ঝামেলা চলতেছে, পরে আবার বলছে না বড় ভাই এটা ঠিক হয়ে যাবে না, অসুবিধা নাই, দোয়া করেন। নিহত টিটন ঢাকার আরেক শীর্ষ সন্ত্রাসী ইমনের শ্যালক। প্রাথমিকভাবে এই হত্যার পেছনে সন্ত্রাসী ইমন জড়িত এমন তথ্য পাওয়া গেলেও টিটনের ভাই তা নাকচ করেন। কারণ সে আমার মায়েরও টেক কেয়ার করতো ইমন, হ্যাঁ, এবং আমার দৃষ্টিতে সে ভালো ছেলে। এদিকে এই হত্যাকাণ্ডে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার। কোরবানি, আপনি জানেন যে কোরবানির হাট নিয়ে একটা আধিপত্য বিস্তার নিয়ে আমাদের এখানে বিভিন্ন রকম গ্রুপ করে আবির্ভাব হয়। আমরা এদের ব্যাপারে খুব কঠোর অবস্থান নিয়েছি। অচিরে আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং হত্যাকাণ্ডের কারণ, মূল উদ্ঘাটন সহ যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। 2001 সালে তৎকালীন বিএনপি সরকার ঘোষিত 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকায় টিটনের নাম ছিল। ধানমন্ডি থানায় টিটনের বিরুদ্ধে হত্যা সহ 4টি মামলা রয়েছে। হাজারীবাগে রয়েছে আরও একটি। তিনি 2014 সালে বাবর এলাই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হলো পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় দফার ভোট। এ দফায় ভোট গ্রহণের মধ্য দিয়ে শেষ হলো এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। জয়ের প্রত্যাশার কথা জানিয়েছে দুই বড় দল বিজেপি ও তৃণমূল। এবারের বিধানসভায় কারা নেতৃত্ব দিচ্ছেন তা জানা যাবে 4 মে ফল ঘোষণার পর। প্রথম দফার ভোটে গ্রীষ্মের খরতাপ থাকলেও দ্বিতীয় দফায় ছিল ভিন্ন চিত্র। মেঘলা আকাশের সাথে বৃষ্টিতে ঠান্ডা ছিল পরিবেশ, তবে নির্বাচনী উত্তাপ ছিল ভোট ঘিরে।
বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনায় উত্তপ্ত ছিল ভোটের মাঠ। বালিতে একটি কেন্দ্রে ইভিএম মেশিন অচল হওয়া নিয়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। আটক করা হয় দুজনকে। জগদ্দল বিধানসভা কেন্দ্রের থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র। এছাড়া বাসন্তীতে বিজেপির প্রার্থী বিকাশ সরকারের উপর ঘটে হামলার ঘটনা। ভেঙে দেয়া হয় তার গাড়ি। বীজপুরে কাঁচরাপাড়ায় বিজেপি প্রার্থী সুদীপ্ত বসুর সাথে তৃণমূল কর্মীদের মধ্যে তর্ক বিতর্কের পর শুরু হয় হাতাহাতি। তার আগে স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয় ভোট গ্রহণ। খরতাপ উপেক্ষা করে সকাল থেকেই ভোটাররা আসতে থাকেন কেন্দ্রে। মাঝে বৃষ্টিতে ভিজো ভোট কেন্দ্রে আসেন ভোটাররা। কোনো ঝগড়া আমাদের এমনি এই বুথে কোনো ঝগড়া মারামারি কিছু হয় না, এমনি শান্তিপূর্ণভাবেই হয়, ঠিকই আছে। ইভিএমে কোনো সমস্যা ফেস করিনি এবং ভেতরে যারা আছেন যথেষ্ট হেল্প করছেন। স্থানীয় সময় সন্ধ্যা 6টায় শেষ হয় ভোট গ্রহণ। জয়ের ব্যাপারে নিজেদের প্রত্যাশার কথা জানান প্রার্থীরা। ছিল পাল্টাপাল্টি অভিযোগ। শুধু আমাদের পার্টিকে টার্গেট করে যে সব তৃণমূল কংগ্রেসের এজেন্টকে গ্রেপ্তার করো। ব্লক প্রেসিডেন্ট, আমার ইউথের ব্লক প্রেসিডেন্টকে সকালেও অ্যারেস্ট করেছিল। এখানে দুটো বুথ আছে, আপনার জয় হিন্দ ভবন, মানে ওদের পার্টি অফিসও আছে শুনেছি, নন অফিসিয়ালি পৌরসভা। কিছু বাংলাদেশের মুসলমানকে এনে রেখেছিল ওখানে, যাদের নাম ভোটার লিস্টে নেই, ডিলিট হয়ে গেছে। শেষ দফায় 7 জেলায় 142টি আসনে হলো ভোট। এর আগে প্রথম দফায় 152 আসনে ভোট হয়। 4 মে প্রকাশ করা হবে 2 দফার ভোটের ফল। তখনই জানা যাবে কারা বসছেন বিধানসভার মসনদে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ইরানকে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে দেয়া হবে না, এমন অবস্থানে অনড় যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের রাজা চার্লসও এই বিষয়ে একমত বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে শত্রুপক্ষ কোনো পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। মধ্যপ্রাচ্য ঘিরে উত্তেজনার পারদ এখনো ঊর্ধ্বমুখী। হরমুজ ঘিরে যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি অবস্থানে মারাত্মক প্রভাব পড়েছে বিশ্ব নৌবাণিজ্যে। পরিস্থিতি যখন এমন, আবারও কড়া বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সম্মানে হোয়াইট হাউজে নৈশ ভোজে ইরানকে শত্রু উল্লেখ করে ট্রাম্প বলেন, সামরিকভাবে প্রতিপক্ষকে পরাজিত করেছে যুক্তরাষ্ট্র। বক্তব্যে ট্রাম্প বলেন, রাজা তৃতীয় চার্লস ইরানের পরমাণু ইস্যুতে একমত। কড়া বার্তা দিয়ে ট্রাম্প বলেন, ইরানকে কখনোই পরমাণু অস্ত্র হাতে পেতে দেবে না যুক্তরাষ্ট্র। এদিকে নিজেদের এখনো যুদ্ধকালীন পরিস্থিতিতে বিবেচনা করছে ইরানের সেনাবাহিনী। বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, শত্রুপক্ষ নতুন কোনো পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখালে রণক্ষেত্রে তাদের কঠিন জবাব দেবে সেনাবাহিনী। যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামলায় দক্ষিণ লেবাননে নিহত হয়েছেন 3 জরুরি কর্মী। হিজবুল্লাহকে ধ্বংস না করা পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। হিজবুল্লাহর একটি সুড়ঙ্গ গুড়িয়ে দেয়া হয়েছে। তাদের ধ্বংস না করা পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। এরই মধ্যে আঞ্চলিক রাজনীতিতে বড় রদবদল ঘটেছে। প্রায় 60 বছর পর তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক ছাড়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে বহুমুখী অস্থিরতা এবং একে কেন্দ্র করে পরাশক্তিগুলোর পাল্টাপাল্টি অবস্থান বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তায় অনিশ্চয়তা তৈরি করেছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।